এরপর তোমার ফ্লুইড মেকানিক্সে একটা ফান্ডামেন্টাল ল আছে যেটাকে বলা হয় বার্নৌলিস প্রিন্সিপাল বা বার্নৌলির সূত্র। বার্নৌলির সূত্র বা প্রিন্সিপালটা ধারারেখ প্রবাহের ক্ষেত্রে প্রযোজ্য, স্ট্রিমলাইন ফ্লোর ক্ষেত্রে। তা প্রিন্সিপালটায় কি বলা আছে? বলা আছে যে আদর্শ ধারারেখ প্রবাহের ক্ষেত্রে কোন প্রবাহী গতিশক্তি, স্থিতিশক্তি ও চাপ শক্তির সমষ্টি সর্বদা ধ্রুবক হয়। তাহলে এইখানে তোমার দেখো গতিশক্তি কি অলরেডি পড়ে এসেছো। কোনো বস্তু গতিশীল অবস্থায় থাকার জন্য তার মধ্যে যে শক্তি থাকে তাকে বলে গতিশক্তি। স্থিতিশক্তি কি এটাও পড়ে এসেছো, যে কোনো বস্তুকে স্বাভাবিক অবস্থান থেকে বিচ্যুত করলে তার মধ্যে যে শক্তি জমা হয় তাকে বলে স্থিতিশক্তি। একটা এক্সট্রা এনার্জি আছে যেটাকে বলা হয় তোমার চাপ শক্তি। তাহলে চাপ শক্তি বলতে কি বোঝায় না, এই রকমের, এটা বুঝতে গেলে এরকমের ধর একটা কন্টেনার আছে, তার মধ্যে লিকুইড আছে এবং তলায় একটা ছিদ্র আছে। তাহলে এই লিকুইডটা এই লিকুইডটা এই পথ দিয়ে তাহলে বেরিয়ে আসবে। তা এবার এই লিকুইডটার বেরুনো মানে আউটফ্লোকে রোধ করার জন্য এইখানে ধরো একটা গুঁজি মারা আছে, আটকানো আছে। বুঝতে পারলে না? বলে না? তাহলে এই আর লিকুইড তাহলে আসতে পারবে না। এইবার কোন এক ব্যক্তি করলো কি, এই গুঁজিটার উপরে এইদিকে একটা ফোর্স দিল, ফোর্স দিয়ে এটাকে এখান থেকে এইখানে নিয়ে চলে আসবে, এটাকে এইখান থেকে এইখানে নিয়ে চলে গেল। অর্থাৎ এই গুঁজিটাকে তোমার এক্স ডিস্টেন্স সরিয়ে দিল। বুঝতে পারলে? তাহলে এটাকে সরিয়ে দিলে কি হয়, তরল পদার্থটা দেখো তোমার আয়তনে দেখো একটু সংকুচিত হয়ে যাবে, তাই না? তাহলে এইখানে ধরো পি চাপ প্রয়োগ করে এদিকে তোমার সরিয়েছে। তাহলে এই নলটার যদি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি আলফা বলো, অস্বীয় ক্ষেত্রফলকে আলফা দিয়ে লেখা হয়, তাহলে ফোর্স কত পড়েছে? ফোর্স ইকুয়াল টু কি হয়? চাপ ইকুয়াল টু হয় বল বাই ক্ষেত্রফল। তার মানে চাপ ইন্টু ক্ষেত্রফল ইকুয়াল টু হয় বল। সুতরাং ক্রিয়াশীল ফোর্স এফ ইকুয়াল টু হবে পি আলফা। হবে না? হবে না? ফোর্সের মান হবে পি আলফা। তাহলে কৃতকার্য কত হবে? কৃতকার্য ইকুয়াল টু কি হয়? ইকুয়াল টু হয় বল ইন্টু সরণ, এফ ইন্টু এক্স। তাই তো নাকি? তাহলে এফ মানে হবে পি আলফা ইন্টু এক্স। হোয়াট ইজ আলফা ইন্টু এক্স? এই পোর্শনটা কি? এই স্থানটার দেখো আয়তন, তাই হবে না? কারণ আয়তনের ফর্মুলা হচ্ছে তাই, ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। তার মানে এটা হবে তোমার পিভি বা পিডিভি। পিভি তুমি বুঝতে পারবে না, এটা ক্যালকুলাস নোটেশন। পিভি বলছি, আর ভি ইজ দ্য চেঞ্জ ইন ভলিউম অফ দি, এই ওয়াসার যদি বলে এই ওয়াসার। তাহলে এই পরিমাণ ভি আয়তনকে লিকুইডের সংকোচন করার জন্য
কার্যের পরিমাণ হলো পিভি, এই পরিমাণ কার্যই তরলের মধ্যে চাপ শক্তি রূপে জমা থাকে। চাপ শক্তি কেন বলা হয়? চাপ প্রয়োগ করে এটাকে ঠেলে সরানো হয়েছে, এই জন্য এটা চাপ শক্তি ব্যবহার করা হয়। বুঝতে পারলে? তাহলে একক আয়তনে চাপ শক্তি কত হবে? একক আয়তনে কৃতকার্য বা একক আয়তনে চাপ শক্তি, একক আয়তনে চাপ শক্তি কত হবে? পি, তাই তো? ভি আয়তনের জন্য হবে পিভি, তাহলে এক আয়তনের জন্য হবে পি। বার্নৌলির থিওরেম আমাকে আলোচ্য বিষয় হচ্ছে বার্নৌলির থিওরেম। বার্নৌলির থিওরেমে কি বলা আছে? আদর্শ ধারারেখ প্রবাহের ক্ষেত্রে একক আয়তনে কোনো প্রবাহীর গতিশক্তি, স্থিতিশক্তি ও চাপ শক্তির সমষ্টি ধ্রুবক। এখন ভি বেগে চলমান এম ভরের কোনো বস্তুর গতিশক্তির রাশিমালা হচ্ছে ½ mv²। তাহলে এক আয়তনের গতিশক্তি বলে কি হবে? ভরটাকে এক আয়তনের যা ভর তাই দিয়ে লিখতে হবে। এক আয়তনের ভরকেই বলা হয় ঘনত্ব। সুতরাং বার্নৌলির থিওরেম তাহলে গতিশক্তির জায়গায় হবে ½ ρv²। এই হলো এক আয়তনের গতিশক্তি হবে। এইচ উচ্চতায় কোনো একটা পাইপের মধ্য দিয়ে যখন লিকুইড প্রবাহিত হয় তখন স্থিতিশক্তির রাশিমালা হয় mgh। তাহলে এম এর জায়গায় কি বসবে? এক আয়তনের ভর, সেটা হবে কি? ρgh, ½ ρv² প্লাস ρgh। আর এক আয়তনের চাপ শক্তি কি? পি, এখানে বলে দিলাম। সুতরাং তিনটের সমষ্টি করলে এইটা হয়, এইটা ইকুয়াল টু হয় তোমার ধ্রুবক। এটাই বার্নৌলির থিওরেম। বিখ্যাত ফ্রান্সিস্ট ম্যাথামেটিশিয়ান ড্যানিয়েল বার্নৌলি এটা আবিষ্কার করেছিলেন। তরল পদার্থের বা গ্যাসীয় পদার্থের মেকানিক্স সংক্রান্ত এইটা একটা ফান্ডামেন্টাল ল, যে ফর আইডিয়াল স্ট্রিমলাইন ফ্লো দি সাম টোটাল অফ কাইনেটিক এনার্জি, পোটেনশিয়াল এনার্জি এন্ড প্রেসার এনার্জি পার ইউনিট ভলিউম ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। আদর্শ ধারারেখ প্রবাহের ক্ষেত্রে কোনো প্রবাহী প্রতি একক আয়তনে গতিশক্তি, স্থিতিশক্তি এবং চাপ শক্তি সমষ্টি সর্বদা ধ্রুবক হয়। এখন পুরো সমীকরণটাকে রোজি দিয়ে ভাগ করছি। রোজি দিয়ে ভাগ করলে দাঁড়াবে ρv²/2 রোজি প্লাস ρgh/ρg প্লাস p/ρg equal to constant by ρg. What is rho? Density of the liquid. It is constant. একটা লিকুইডের একটা তাপমাত্রায় কনস্ট্যান্ট হবে। যদিও তুমি পরবর্তীকালে এই ফর্মুলাটাকে রোকে আর কনস্ট্যান্ট ধরা হয় না, কারণ গ্যাস হলে চাপের পরিবর্তনের সাথে সাথে ঘনত্বের পরিবর্তন হয়ে যায়, কিন্তু তোমার লেভেলে কনস্ট্যান্ট ধরেই বলছি। জি অভিকর্ষ ত্বরণ সেটাও কনস্ট্যান্ট। একটা ধ্রুবককে আর যতগুলো ধ্রুবক দিয়ে ভাগ করো না কারণ নতুন নতুন একটা করে ধ্রুবক রাশি উৎপন্ন হবে। সুতরাং এইটা দাঁড়াবে v²/2g প্লাস h প্লাস p/ρg ইকুয়াল টু কনস্ট্যান্ট হবে। কনস্ট্যান্টকে রোজি দিয়ে ভাগ করে আবার একটা নতুন কনস্ট্যান্ট হবে। এই কনস্ট্যান্ট আর এই কনস্ট্যান্ট কিন্তু এক নয়, আরে ধ্রুবক রাশি তো হবে। ধরো এটা ছিল 1000 প্রথমে, এখন রোজি দিয়ে ভাগ, জি মানে তোমার 10 ধরো, 9.8 না ধরো 10 ধরো, 1000কে 10 দিয়ে ভাগ করলে হয় তোমার 100, আবার ঘনত্ব দিয়ে ভাগ করো, আবার একটা নতুন রাশি ধ্রুবকই হবে। জল যদি হয় 100ই হবে, ঘনত্ব 1। বুঝতে পারলে না? পারলে না? তাহলে এই যে v²/2g এটাকে বলা হয় ভেলোসিটি হেড, ভেলোসিটি হেড বা বেগ শীর্ষ। এইচ এই রাশিটাকে বলা হয় এলিভেশন হেড বা উচ্চতা শীর্ষ।
পি বাই রো জি এটাকে বলা হয় চাপ শীর্ষ বা প্রেসার হেড। সুতরাং Bernoulli's theorem can also be stated as for ideal streamline flow the sum total of velocity head, elevation head and pressure head is equal to constant। এভাবেও বলা যেতে পারে যে আদর্শ ধারারেখ প্রবাহের ক্ষেত্রে কোনো প্রবাহী বেগ শীর্ষ, উচ্চতা শীর্ষ ও চাপ শীর্ষের সমষ্টি ধ্রুবক হবে, এভাবেও বলা হয়। এখন যদি লিকুইড যদি এমন ভাবে প্রবাহিত হয় যে এইরকম একটা পাইপের মধ্যে ধরো প্রবাহিত, দেওয়ালে যেমন টিউব লাগানো আছে, টিউবটা কি একটা পাইপ ভাবতে পারো, ওর মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে, তাহলে এই রকমের একটা পাইপের মধ্য দিয়ে তোমার লিকুইড যাচ্ছে এরকম। এইটা হচ্ছে তোমার গ্রাউন্ড লেভেলটা, ভূমিটা। তাহলে এই প্রান্তের উচ্চতা যা বলবে এদিকের উচ্চতাও দেখো তাই হবে। অর্থাৎ এভাবে লিকুইড প্রবেশ করছে, এদিকে নির্গত হচ্ছে, ইনকামিং পয়েন্ট হচ্ছে এ আর আউটগোয়িং পয়েন্ট হচ্ছে বি। দি হাইট অফ দি পয়েন্ট এ এন্ড বি আর ইকুয়াল। কি বলো? তাহলে সেক্ষেত্রে বার্নৌলিস থিওরেমটাকে কেমন ভাবে লিখবে এই লাইনটাকে? তাহলে এই দিকের ক্ষেত্রে আমি সংখ্যাগুলোকে সব 1 দিয়ে লিখছি। অর্থাৎ ফর দি পয়েন্ট এ the 3 part will be v1 square by 2g plus h1 এর জায়গায় h হবে প্লাস p1 by rho g equal to ডান দিকেরটা কত হবে v2 square by 2g plus h plus p2 by rho g। তাহলে দুদিকে দেখো h টা বাতিল হয়ে যাবে, থাকবে কি v1 square by 2g plus p1 by rho g equal to v2 square by 2g plus p2 by rho g। 1 আর 2 এগুলো যদি তুলে দাও হবে কি v square by 2g plus p by rho g equal to ধ্রুবক। বাম দিকের এই টার্ম, এই দুটো টার্মের সমষ্টি, ডান দিকের এই দুটো টার্মের সমষ্টির সঙ্গে সমান। অর্থাৎ বলা যেতে পারে তোমার v square by 2g plus p by rho g equal to constant। এটাকে দেখো এভাবে বলা হয় যদি ভেলোসিটি বেড়ে যায়, এই মানটা তোমার জলের ক্ষেত্রে আমি একটা উদাহরণ দিয়ে বললাম 100 হয়, তাহলে এটা যদি বেড়ে যায় তাহলে পি কে কমতে হবে। দেখো রো আর জি ধ্রুবক রাশি, জলের ঘনত্বকে তুমি কমাতে পারবে না, অভিকর্ষ ত্বরণ সৃষ্টিকর্তা ঠিক করে দিয়েছেন কমাতে পারবে না, তাহলে কমতে গেলে দেখো চাপকে কমতে হবে। তাহলে এটা তাহলে কি দেখা যাচ্ছে, এটা এই প্রভাবটাকে বলা হরাইজেন্টাল ফ্লো, একই তল অনুভূমিক তলের মধ্যে দিয়ে যাবে। তাহলে ফর হরাইজেন্টাল ফ্লো বা ফর হরাইজেন্টাল স্ট্রিমলাইন ফ্লো where the pressure is high the velocity is low or where the velocity is high pressure is low, একটা পারলে ওটা কমে যাবে। বুঝতে পারলে না? পারলে না? এটা হলো তোমার হরাইজেন্টাল ফ্লোর ক্ষেত্রে বার্নৌলিস থিওরেম, যে where the velocity is high the pressure is low and where the pressure is high the velocity is low। এইটারই তুমি দৈনন্দিন জীবনে প্রয়োগ দেখো। যখন ট্রেন যায়, প্ল্যাটফর্মে যখন দাঁড়িয়ে থাকো, মেল ট্রেন যখন যায় দ্রুত বেগে যায়, যখন যায় তখন মেল ট্রেন সংলগ্ন বায়ুস্তরগুলো ওই বেগে যেতে থাকে, তার ফলে ওইখানকার বায়ুস্তরের গতিবেগ খুব বেড়ে যায়, তার ফলে ওইখানকার বায়ুস্তরের চাপ কম। অপেক্ষাকৃত ট্রেন থেকে দূরের দিকে যে বায়ুস্তরগুলো আছে সেই বায়ুস্তরের গতিবেগ অত বেশি নয়, তাহলে তার চাপ অত কম হবে না, বেশি হবে। তাহলে পিছনের বায়ুস্তরগুলো সেই জন্য তোমাকে ট্রেনের দিকে একটা চাপ সৃষ্টি করে, যেন দুর্ঘটনা ওরা তুমি ট্রেনের দিকে চলে যাও। এই জন্য দেখবে
দ্রুতগামী ট্রেনের নিকটে দাঁড়াতে নেই। দাঁড়ালে ট্রেনের দিকে তোমার চলে যাওয়ার সম্ভাবনা থাকে। লোকে বলে, একটা কথা আছে, বেশি ধারে যাস না, দেখবি তোকে টেনে নেবে। টেনে নেয় না, বায়ু পিছন থেকে চাপ দিয়ে তোমার ট্রেনের দিকে ঠেলে দেয়। এটাই বাস্তব প্রয়োগ। দেখো, আবার বাস্তব প্রয়োগ দেখো, যখন ঝড় হয় তখন ঘরের ভেতরে আর বাইরের মধ্যে গতিবেগ বায়ুর দেখো বেশি থাকে বাইরে। ঘরের ভেতর তো দরজা জানলা বন্ধ, তাহলে ঘরের ভেতরে বায়ুর কোনো গতিবেগ নেই, সেই জন্য প্রেসার স্বাভাবিক। বাইরের গতিবেগ বেশি হওয়ার জন্য সেখানে বায়ুর চাপ কম, এই জন্য চালটাকে ঠেলে ওপর দিকে দেখো তুলে দেয়, এই জন্য তোমার উড়ে চলে যায়। দেখেছো না? দেখো নি, খড়ের চাল বা টিনের চাল এগুলো এরকম হয়। অর্থাৎ ঝড়ের সময় এই জন্য তোমার চালকে উড়ে যেতে দেখা যায়। বুঝতে পারলে না? পারলে না? তাহলে এইগুলো হচ্ছে বার্নৌলিস থিওরেমের ব্যবহারিক প্রয়োগ। এছাড়া তোমার যখন কীটনাশক স্প্রে করা হয়, সেই স্প্রেতেও বার্নৌলিস থিওরেম প্রয়োগ করা হয়। যেখানে স্প্রে যেখান দিয়ে বেরোচ্ছে সেইখানে দেখো জলপথের গতিবেগ বেশি, ওই জন্য চাপ কম, পিছন থেকে সামনের দিকে এগিয়ে যায়। একইভাবে চুল কাটার সময় যে তোমার মাথায় যে জলটা চুলটা ভিজিয়ে দেয় যে স্প্রে দিয়ে, ওটাতেও এই একই নীতি। বুঝতে পারলে না? পারলে না? সুতরাং বার্নৌলির নীতি হচ্ছে যে তরল পদার্থের গতির ক্ষেত্রে একটা ফান্ডামেন্টাল সূত্র, এই সূত্র উপর ভিত্তি করে তোমার প্লেন তৈরি করা হয়। প্লেনের ওই জন্য দেখবে তোমার উপরে একটা দ্রুত বেগে ফ্যান ঘুরতে থাকে, দেখেছো তো? উপরে হেলিকপ্টারে ভালো দেখতে পাবে, প্লেনেরও থাকে। ফ্যানের কাজ কি? ফ্যানটা ঘোরার জন্য হয় কি, উপরে বায়ুর গতিবেগ খুব বেশি থাকে। গতিবেগ বেশি হলে কি হবে? এয়ার প্রেসার উপরে কম, নিচে প্রেসার বেশি। আর প্লেনটাকে ভাসাতে গেলে এটাই দরকার, নিচ থেকে উপরের দিকে তোমার প্রেসারটা বেশি দরকার। এই জন্য প্লেনটা তোমার ভেসে থাকতে পারে। বুঝতে পারলে? তাহলে বার্নৌলির থিওরেমের কত বিরাট ইউটিলিটি দেখো, কত বিরাট তোমার ব্যবহারিক প্রয়োগ দেখো। দুটো জাহাজও যখন যায় তখনও তারা পরস্পরের কাছাকাছি চলে আসে, খুব কাছাকাছি যদি যায়। তার কারণ জাহাজ সংলগ্ন জলগুলোর জলস্তরের গতিবেগ বেশি থাকে। দুটো জাহাজের মধ্যবর্তী স্থানে জলের গতিবেগ বেশি, এদিকে কম এদিকে কম, তারপরে কি হবে? এদিক থেকে কম হওয়ার জন্য চাপ এদিকে বেশি, জাহাজগুলো পরস্পরের কাছে চলে আসতে পারে, দুর্ঘটনা ঘটে যেতে পারে। বুঝতে পারলে? সুতরাং বার্নৌলির থিওরেমের ব্যাপক প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন আছে। ঠিক আছে?